এখন আর বিশেষ কাজ নেই সত্য সাধনের হাতে। সময়টা বর্ষাকাল, যে কোনো পেশাই এই সময় মার খায়। সারাদিন আকাশের মুখ ভার হলে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। তাতে বিন্দুমাত্র চিন্তা করেন না সত্য সাধনবাবু। ঈশ্বর যা দিয়েছেন তাকে তাই ভাঙিয়ে জীবনের শেষ অবধি চলে যাবে, এমন একটা দৃঢ় বিশ্বাস আছে তার। তবুও ভালো লাগে এই গোয়েন্দাগিরি করতে। মানুষের জীবনে কত সমস্যা, তার সমাধান করতে পারলে মনটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। তাই তো মাঝে মধ্যে শখের গোয়েন্দাগিরিতে নামতে হয় এই সত্য সাধন বাবুকে। ভাগ্য ভালো তার, দুটো উৎসাহী ছেলেকে সহকারী হিসাবে পেয়েছেন তিনি। তাদের মধ্যে একজন হলো তাপস, অন্যজন সুবল। খাটতে ভালোবাসে, মনে সাহস আছে। তিনি যখন যা বলেন অক্ষরে অক্ষরে তাই পালন করে। এবারের রহস্যটা অভাবিত, এমন একটা রহস্যের জন্য কেউ যে কখনো তার কাছে ছুটে আসতে পারে সত্য সাধন সেটা আগে থেকে অনুমান করতে পারেনি। যদি পারতেন তাহলে সব কিছু বোধহয় গুছিয়ে রাখতেন। উল্টো দিকের চেয়ারে বসা ভদ্রলোকের দিকে তাকিয়ে মনটা কেমন যেন হয়ে গিয়েছিল সত্য সাধনের। ভদ্রলোক প্রবীণ, দেখলেই বোঝা যায় অভাবিত এই ঘটনার আঘাত তাকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। হবে নাই বা কেন, এমন মানুষটি আজ 7 দিন ধরে বাড়ি ছাড়া। হারিয়ে গেছে বললেও কম বলা হবে। মনে হচ্ছে উনি বোধহয় আত্মহত্যা করেছেন। আর এই ব্যাপারটা ওই ভদ্রলোককে একেবারে বিহ্বল করে দিয়েছে। মাঝে মধ্যে কেমন যেন চোখের দৃষ্টি পাল্টে যাচ্ছে ওনার। শেষ পর্যন্ত সত্য সাধন বাবুকে রাজি হতেই হয়েছিল। টিপটিপে বর্ষার এক সকালে শুরু হলো তার এই নতুন অভিযান। শহর ছাড়িয়ে অনেকটা পথ চলে আসতে হলো। প্রকৃতি এখানে অবাধ স্বাধীন। এখানে আকাশ ছোঁয়া অট্টালিকারা চোখের সামনে প্রাচীর তোলে না। না হলে বর্ষার সকাল। চলতে চলতেই মন্তব্য করলেন সত্য সাধন বাবু। মানুষটা তিনি বরাবরই এরকম। মাথার ওপর যত কর্তব্যের বোঝা চাপিয়ে দেয়া হোক না কেন, মনটা সবসময় বসন্ত বাতাসের মতো ফুরফুরে তরতাজা থাকে। চলতি একটা হিন্দি গানের সুর ভাসছিল আপন মনে। তার দুপাশে বসে থাকা 2 সাকরেদ, তাপস এবং সুবোধ স্যারের এই আচরণে মাঝে মধ্যে অবাক হয়ে যায়। কিন্তু কি অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা সত্য সাধন বাবুর! যে পথ দিয়ে চলেছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশের পরিবেশের ওপর নজর রাখছেন। যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় কী ছিল, চোখ বন্ধ করে অনায়াসে অনর্গল বলতে পারতেন তিনি। এটা বোধহয় ভগবান দত্ত একটা অসীম ক্ষমতা। বসিরহাটের পাশে ইচ্ছামতি ক্রমশই চওড়া হয়ে উঠেছে। বর্ষায় তার রূপ দেখে বুকের মধ্যে ভয় ধরে যায়। ইচ্ছামতির ধার দিয়ে পথ গিয়েছে এঁকে বেঁকে। একদিকে সীমাহীন জলরাশির অনন্ত কল্লোল, অন্যদিকে ঝিরঝিরে বৃষ্টি। সত্যিই মনে হলো সত্য সাধন বাবুর, যদি এই অভিযানটা অন্য কোথাও হতো, ইলিশ মাছ আর খিচুড়ি সহযোগে, তাহলে সেটাকে স্মৃতির মণিকোঠায় চিরদিন বাঁধিয়ে রাখতে পারতেন। কিন্তু এখন তিনি এমনই এক অনিশ্চিত অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছেন। ভবিষ্যৎ সম্পূর্ণ অজানা। যদিও গোয়েন্দাগিরিটা তার শখের পর্যায়ে পড়ে, কিন্তু জীবনের কোনো কাজে এসে পরাজয় শব্দটাকে স্বীকার করতে হবে, এটা ভীষণ গায়ে লাগে তার। এই হলো রায়মঞ্জিল। বিরাট একটা প্রাসাদ বাড়ি বললেও
বোধহয় কম বলা হবে তার সম্পর্কে। এখনও জরাজীর্ণতার ছাপ সুস্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু এককালে যে এই বাড়িটি অত্যন্ত সাজানো গোছানো ছিল তা সহজেই বোঝা যায়। ভদ্রলোক হরিনারায়ণ চক্রবর্তী আস্তে আস্তে অনেক কথাই বলছিলেন এই রায় পরিবার সম্পর্কে। যিনি হারিয়ে গেছেন তার নাম কালীশঙ্কর রায়। বয়স 60-এর কোটা পার হয়েছে। শক্ত সামর্থ্য চেহারা। একদা পূর্ব পাকিস্তান থেকে উজিয়ে এ দেশে এসেছেন। তখন পকেটে পয়সা ছিল না, শুধু দু চোখের তারায় ছিল অসীম স্বপ্ন। কাপড়ের গাঁটরি মাথায় করে ঘরে ঘরে ফেরি করে বেরিয়েছেন। তারপর কিভাবে যে তিনি এত টাকা উপার্জন করলেন সেই ব্যাপারটা হরিনারায়ণবাবু ঠিক জানে না। সে শুধু জানে বাবু হিসাবে কালীশঙ্করের কোনো তুলনা নেই। সবসময় হরিনারায়ণকে দেখাশোনা করতেন। হরিনারায়ণের একটি মেয়ে চিররুগ্ন, তার জন্য নিয়মিত ওষুধপত্রের ব্যবস্থা করতেন। পুজোর সময় তার স্ত্রীকে শাড়ি পাঠাতেন। আহা, এমন লোকটা কিনা গত 7 দিন ধরে একেবারে নিখোঁজ হয়ে গেলেন। আবার ডুকরে কেঁদে উঠেছিলেন হরিনারায়ণবাবু। তখন শক্ত হাতে সেই পরিস্থিতিটাকে দমন করেছিলেন সত্যসাধনবাবু। আপনার তো বয়স হয়েছে, কান্নাকাটি করলে কি আর মানুষটাকে ফিরে পাওয়া যাবে? বরং সব তালগোল পাকিয়ে যাবে। মাঝ দুপুরে মরা রোদ চারপাশে একটা বিবর্ণ আলপনা আঁকছে। মাথাওয়ালা ঝাঁকড়া গাছগুলো পরস্পরের দিকে তাকিয়ে আছে কেমন অবাক চোখে। কোথাও বোধহয় একটা ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙর শব্দে। একটানা সেই শব্দ ছাপিয়ে বৃষ্টির টুপটাপ শব্দ প্রবেশ করছে কানের মধ্যে। কেমন একটা সোঁদা গন্ধ ভাসছে বাতাসে। এই হলো বাংলা মায়ের আসল রূপ। কিন্তু সন্তর্পণে পা ফেলে এগিয়ে চলতে হচ্ছে সত্যসাধনবাবুকে। যে কোনো সময় বিষাক্ত সাপ এসে ছোবল মারতে পারে। গ্রামে গঞ্জে এমন ঘটনা তো কতই শোনা যায়। ক্যাচ করে একটা শব্দ হলো। সিংহ দরজাটা খুলে গেল একটু আগেই। ঘরে ঢোকার পথটি এখন অযত্নে পড়ে আছে। আগাছাড়ে জঙ্গল দুপাশে। দেখলেই বোঝা যায় যে কোনো কারণেই হোক গৃহকর্তার বোধহয় আর সংসারে মন নেই। হরিনারায়ণবাবু আরও বলেছিলেন 3 বছর আগে এক আকস্মিক অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন কালীশঙ্কর বাবুর স্ত্রী সৌদামিনী। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন কালীশঙ্কর। এই শোকটাও তার বুকে পাথর চাপা হয়ে আছে। কথায় কথায় তার পরিবার সম্পর্কে অনেক কথাই জানতে পেরেছিলেন সত্যসাধনবাবু। বড় ছেলে হরিশঙ্কর বড় বাজারে কাপড়ের গুদাম আছে তার। সে সুরাট থেকে মাল এনে পাইকিরিতে বিক্রি করে দেয়। যথেষ্ট শৌখিন মানুষ, কোশ্চিনকালেও এখানে আসে না। অবশ্য মাঝে মধ্যে পুজোর সময় টাকা পাঠিয়ে দেয়। তার বউটি নাকি দারুণ অহংকারী। মেজটি সোমশঙ্কর বাবার উপযুক্ত ছেলে বলতে যা বোঝায়। দান ধ্যান করে, নিয়মিত বাবার সঙ্গে যোগাযোগ করে। শ্যামবাজারে 5 মাথার মোড়ে বিশাল একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলে বসেছে। অমায়িক ভদ্রলোক। হরিনারায়ণ বলেছিলেন কালীশঙ্করের পর সোমশঙ্করই তার বংশের মান রক্ষা করবে। ছোটটি বিকাশ শঙ্কর ছোট থেকেই একটু উড়নচণ্ডী স্বভাবের। মা বাবার শেষ বয়সের সন্তান বলে বোধহয় আদরে আদরে মাথাটা বিগড়ে গিয়েছিল তার। এ পথে ও পথে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত আবার বাবার ঘাটে এসে জল খেতে বাধ্য হয়েছিল। বাবার দেওয়া টাকা নিয়ে শুরু করেছেন কাপড়ের ব্যবসা। বেশিরভাগ সময় বেনারসে পড়ে থাকেন। বেনারসের তাঁতিদের আগে থেকে দাদন দেয়া থাকে। তারা সুতির ওপর সুন্দর কারুকার্য করে। পুজোর আগে শহর কলকাতার বাজারে বিকিয়ে যায় সেই সব সুতি বেনারসি মাল। বিকাশ শঙ্কর নাকি
একটু হুজুগে স্বভাবের। টাকা উপার্জন করতে হলে যে কোনো কাজই তিনি অনায়াসে হাসতে হাসতে করতেন। সুপুরি নিয়ে মানুষ খুন করতেও তার হাত কাঁপবে না। এই হলেন 3 ছেলে। মেয়ে নেই কালীশঙ্করের। একদিক থেকে ভালোই হয়েছে বলতে হবে। মেয়ে থাকলে আবার বিয়ের ঝঞ্ঝাট, জামাই কেমন হবে তাই নিয়ে দুশ্চিন্তার পাহাড়। চা এসে গেছে, সন্দেশ এবং জলখাবারের লুচি। জমিদারি ঠাটবাট এখনও বজায় আছে এখানে। সব কিছু খাবার পর চোখ বন্ধ করে সত্য সাধন পুরো ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলেন। প্রথমেই তার মনে হলো এই অবস্থাতে কালীশঙ্কর বাবু কেন আত্মগোপন করে থাকবেন, নাকি তিনি সত্যি সত্যি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করার কারণ কি? সত্যসাধনবাবুর এই প্রশ্নের উত্তরে হরিনারায়ণ 3টে চিরকুট তুলে দিয়েছেন তার হাতে। তারিখগুলো দেখলেই বোঝা যাচ্ছে গত 1 মাসের মধ্যে কালীশঙ্কর বাবুর মনের সমুদ্রে তোলপাড় ঘটেছিল। কিন্তু এমনটি হবার তো কথা নয়। যে মানুষটি শৈশব থেকে এত সংগ্রাম করে আজ সফলতার সোনালি চূড়ায় এসে পা রেখেছেন, এমন কি হতে পারে যাতে তার পৌরস ভেঙে গুঁড়ো হয়ে যাবে? প্রথম চিঠিটি কাঁপা কাঁপা অক্ষরে লেখা। দেখলেই বোঝা যায় একটি শব্দ লেখার পর বেশ কিছুক্ষণ কলম হাতে চেপে ধরে চিন্তা করতে হয়েছে পত্রলেখককে। তারপর আর একটি শব্দ লিখেছেন। তিনি লিখেছেন, বেঁচে থাকতে আর ভালো লাগছে না আমার। পরিচিত চেনা পৃথিবীটা যে এতখানি পাল্টে যাবে এবং জীবন দশাতেই তা দেখতে হবে আমাকে। হায় ভগবান, আমি কি দোষ করেছি? ছোট থেকে কখনো মিথ্যা কথা বলিনি। বাবা বলেছিলেন সৎ আচরণ করতে। সততার মাধ্যমেই আজ জীবনের এতটা পথ পার হয়ে এলাম আমি। আজ শেষ পর্যন্ত কিনা আমাকে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হচ্ছে। জানি না কি করব। ভবিষ্যৎ একেবারে অজানা। সৌদামিনীর কথা ভীষণ মনে পড়ে। সৌদামিনী থাকলে তার সঙ্গে একটু সলা পরামর্শ করতে পারতাম। আমার 3টে ছেলেই হচ্ছে কুলাঙ্গার। এখানে সেখানে পড়ে থাকে। এই ভেদিয়াতে একবারও আসার প্রয়োজন বোধ করে না। চিঠিটা এইভাবে শেষ হয়ে গেছে। চিঠি বললে বেশি বলা হবে। এ হলো এক প্রবীণ মানুষের অসংলগ্ন কথাবার্তার ইতিহাস। দ্বিতীয় চিঠিটা আকারে একটু ছোট। বেশ বোঝা যায় চট করে কোনো একটা ভাবনা মনের মধ্যে উদয় হয়েছিল, আর সেটাকেই ওই ভদ্রলোক এইভাবে চিঠির মাধ্যমে তুলে ধরেছেন। লেখা আছে, ব্যাপারটা যা অনুমান করছিলাম শেষ পর্যন্ত তাই ঘটতে চলেছে। আমি ভাবতে পারছি না ও এত নীচ হলো কী করে। টাকার জন্য মানুষ খুন করতেও ওর হাত কাঁপে না, কিন্তু আমি সায় দেব কী করে? ষড়যন্ত্রের জাল যেভাবে ঘনীভূত হচ্ছে, আজ অথবা আগামীকাল এই ভয়ঙ্কর ঘটনা তো ঘটবেই। তার আগে আমি কি পালিয়ে যাব? বিষ খেয়ে মরব? গঙ্গায় ডুবে মরব? হে ঈশ্বর, কোথায় গেলে আমি শান্তি পাব? তুমি আমাকে বলে দাও। এই চিঠিটা পড়লে বেশ বোঝা যাচ্ছে ভয়চকিত একটা ভবিষ্যৎ ক্রমশ আরও বেশি দীর্ঘ প্রসারিত করছে তার হাত। তার করাল ছায়া থেকে কেউ বাঁচবে না, এমন একটা অমোঘ শব্দ আছে এই চিঠির মধ্যে। 3 নম্বর চিঠিটা নেহাত তাড়াতাড়িতে। এই চিঠি লিখে হয়তো কালীশঙ্কর বাবু তার আগামী দিনগুলো সম্পর্কে সকলকে অবহিত করতে চেয়েছিলেন। এই চিঠির মধ্যে পরিষ্কার স্পষ্ট লেখা আছে, আর পারলাম না। পরিচিত পৃথিবীর সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। জানি না আর কোনো দিন জীবনের উপত্যকায় ফিরে আসতে পারবো কি না। যদি অপঘাতে আমার মৃত্যু হয়, আমার হয়তো কোনো অনুশোচনা থাকবে না। যেভাবে ভাসতে ভাসতে খড়কুটোর মতো একদিন এ দেশে এসেছিলাম,
তখন ভাবতেই পারিনি এত বড় একটা বাড়ি করতে পারবো আমি। দিনের পর দিন পরিশ্রম করেছি, রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি, তবেই ব্যবসাতে আমি সুনাম অর্জন করেছি। আমি থাকবো না। ভবিষ্যতে আমার ব্যবসার কি হবে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা আমার নেই। আমি শুধু বলবো, ভগবান যেন আমার ছেলেদের মনের ভেতর সুবুদ্ধি দেন, তা না হলে নরকের অন্ধকারে ওরা শান্তি পাবে না। পাশাপাশি 3টে চিরকুট পাথর চাপা দিয়ে সাজিয়ে রাখলেন সত্যসাধনবাবু। এখন একটা লম্বা চুরুট ধরাতে হবে। মাথার ভেতর পোড়া তামাকের গন্ধ না ঢুকলে এই জটিল রহস্যের সমাধান সূত্রটা কেমনভাবে আবিষ্কার করবেন তিনি। তার কেবলই মনে হলো হঠাৎ কোনো একটা ঘটনা শুনে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন ওই ভদ্রলোক, তাই বোধহয় আর বেঁচে থাকার ইচ্ছা নেই। কেবলই মনে হচ্ছে সত্যসাধনবাবুর কালীশঙ্কর বোধহয় আত্মহত্যা করেননি, তিনি বোধহয় কোথাও কোনো এক জায়গাতে আত্মগোপন করে আছেন। কিন্তু কোথায় লুকিয়ে আছে তা জানা যাবে কেমন করে? সামনে পেছনে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানক্ষেত, পোড়া জঙ্গল, তারপর শুরু হয়েছে আরও গভীর অরণ্যের সীমানা। লোকালয় থেকে বেশ দূরে পাশেই ইচ্ছামতি নদীর সীমাহীন জলের অবিরাম কল্লোল। এখানে লুকিয়ে থাকার মতো জায়গা তো বড় একটা কম নেই, কিন্তু বৃদ্ধ ভদ্রলোক খাচ্ছেন কি, কারোর সাথে যোগাযোগ আছে কি না, এসব ব্যাপারগুলো একবার ভালো করে ভেবে দেখতে হবে। শেষ পর্যন্ত অনেক ভাবতে ভাবতে সত্যসাধনবাবু একটা উপায় বের করেছিলেন। পরদিন থেকেই শুরু হলো তার সেই অভিযান। রাশি রাশি শুকনো খড় এনে চারপাশে জড়ো হতে থাকলো। নিয়ে আসা হলো পুরানো টায়ার। সব করেছিলেন হরিনারায়ণ। সত্যসাধনের হেন অনুরোধ শুনে অবাক হয়েছেন সে, তবুও বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। যে করেই হোক বাবুকে খুঁজে বের করতে হবে, জীবিত অথবা মৃত, এটাই তার জীবনের একমাত্র পণ। যদি জীবিত অবস্থায় কালীশঙ্কর বাবুকে খুঁজে পায় তাহলে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, বলবে, বাবু, ছেলেদের ওপর রাগ করে আপনি আমাকে শাস্তি দিলেন। ভাবুন তো একবার, আপনি না থাকলে এই বুড়োটার কি দশা হবে। আর যদি ইতিমধ্যেই কালীশঙ্কর বাবু আত্মহত্যা করে থাকেন তাহলে তো মৃতদেহটা বোধহয় পাওয়া যাবে না, হয়তো উন্মত্ত ইচ্ছামতির জলে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। অবশেষে ঘনিয়ে এলো সেই ভয়ঙ্কর রাত। রাশি রাশি ডালপালার আগুন জ্বলে উঠেছে চারপাশে। আগুন আগুন শব্দে চিৎকার করতে করতে বেরিয়ে এসেছে রায়মঞ্জিলের আবাসিকেরা। তারা স্বপ্নেও ভাবতে পারেনি এত বড় একটা দুর্ঘটনা ঘটবে এই শতাব্দী প্রাচীন বাড়িটাতে। আশপাশ থেকে অনেক লোক ছুটে এসেছে। শেষ পর্যন্ত পাড়ার ছেলেদের উৎসাহে আগুন নেভানো হলো বটে, কিন্তু ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে বেরিয়ে এসেছেন বৃদ্ধ কালীশঙ্কর রায়। তার চোখে মুখে কেমন একটা উদ্যম বিহ্বলতা। ভয় পাচ্ছেন তিনি, পাছে তিনি চোখের আড়ালে চলে যান। তাই সত্যসাধনের নির্দেশে তাপস এবং সুবল দুপাশ থেকে জাপটে ধরে ফেলেছে কালীশঙ্কর বাবুকে। শেষ পর্যন্ত তাকে নিয়ে আসা হলো বৈঠকখানাতে। আগুন নিভে গেছে। নির্বাপিত আগুন থেকে তখনও অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। পোড়া টায়ারের কটু গন্ধে বাতাস কেমন ভারী হয়ে উঠেছে। আর তখনই ঝমঝম স্বরে এক পশলা বৃষ্টি এলো। মনে হলো পৃথিবীর সমস্ত পাপ এভাবেই বুঝি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত হয়ে কালীশঙ্কর বাবু বলতে শুরু করলেন, আপনার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না সত্যসাধন বাবু। আপনি কি করে অনুমান করলেন আমি এই বাড়িতেই লুকিয়ে আছি? ব্যাপারটা তো জলের মতো সোজা। যে মানুষ
জীবনটাকে এতখানি ভালোবাসেন, জীবনের প্রতিটি মুহূর্তকে যিনি কাজে লাগিয়েছেন তিনি এভাবে হেরে পালিয়ে যাবেন? এটা তো হতেই পারে না। তাই হরিনারায়ণ বাবুর কাছ থেকে কথাটা শোনা মাত্র আমার মনে হয়েছিল, না, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আপনি কোথাও আত্মগোপন করে আছেন, এভাবেই চারিদিকে রটাতে চাইছেন যে আপনি আত্মহত্যা করেছেন। হয়তো আপনার ছেলেদের কানেও এই শোক সংবাদটা পৌঁছাতে চেয়েছিলেন, যাতে তারা কোনো অন্যায় কাজ থেকে বিরত হয়। বা আপনি তো ঠিকই বলেছেন, এটাই ছিল আমার মনের কথা। 3টি ছেলের কাজকর্মে আমি মোটেই খুশি হতে পারিনি। তারা শুধু অর্থ সংগ্রহের নেশায় মেতে উঠেছে। তবে সোম একটু আলাদা প্রকৃতির, সে সৎভাবে ব্যবসা করতে ভালোবাসে। হরি আর বিকাশ সম্পর্কে বলার কিছু নেই আমার। বিশেষ করে বিকাশ শ্যামবাজারের মোড়ে তার একটা মস্ত বড় দোকান ছিল, সেই দোকানটা এখন বন্ধ করে রেখে দিয়েছে। কোনো এক প্রমোটারের সঙ্গে গোপন সলা পরামর্শ করছে। তার ইচ্ছে ওখানে আকাশ ছোঁয়া ফ্ল্যাট তুলবে, 2 হাতে কাঁচা টাকা আয় করবে। কিন্তু ভেবে দেখুন তো, ওই দোকানে যারা কাজ করছে তাদের কি হবে? আমি শেষ অবধি ভেবেছিলাম এই মর্মান্তিক দৃশ্য যেন আমাকে না দেখতে হয়, তাই বাড়ির মধ্যে লুকিয়েছিলাম। মনে আশা ছিল এই রিপোর্টিংয়ে হয়তো বিকাশের মতি ফিরবে, কিন্তু তার হলো কই। অসহায় দৃষ্টিতে তাকালেন তিনি, আর তখনই সত্যসাধনবাবু বলে উঠলেন, আজ থেকে আপনার 3 কুলাঙ্গার ছেলেদের সামলানোর দায়িত্ব আমার। আপনি কিন্তু আর এভাবে হারিয়ে যাবেন না। কেমন? গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।